বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি কি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে চান? বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। শেখ হাসিনার প্রণীত যে বিধিবিধান, শেখ হাসিনার প্রণীত যে আইন কানুন, সেগুলোর ভিত্তিতেই এখনো বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এমনকি ইন্টারিম চালিত হচ্ছে, তাদের ভিতরে যত আইন কানুন যা কিছু সব শেখ হাসিনার আমলের আইন কানুন। অজিত দোভালের সাথে শেখ হাসিনা ফোনালাপ হয়েছে, কারণ খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের পর দেশের দায়িত্ব আওয়ামী লীগের কাঁধে। নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয়, রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই। তারেক রহমান কেন দেশে আসছেন না, কি কারণে আসছেন না, সবগুলো মামলা খোলাস পাওয়ার পরও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্যের সৃষ্টি করছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কাতার সফরে গিয়ে এক গোপন বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি। আজকে বাংলাদেশে সেটাই করলো। সেই ৭১ সালের কথা মনে পড়ে, 2013-তে ৩,৮০০ মানুষ এবং মানুষকে পোড়ানো, মেরে ফেলা। এবার 14-তে সেই একই, 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলে রাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে চলমান পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। ইন্টারিম যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাই কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ এবং বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। শেখ হাসিনার প্রণীত যে বিধিবিধান, শেখ হাসিনার প্রণীত যে আইন কানুন, সেগুলোর ভিত্তিতেই এখনো বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এমনকি ইন্টারিম চালিত হচ্ছে, তাদের ভিতরে যত আইন কানুন যা কিছু সব শেখ হাসিনার আমলের আইন কানুন। ৭২-এর সংবিধানের অধীনে বর্তমানে যে রাষ্ট্র চালিত হচ্ছে, সেই ৭২-এর সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনাই, এবং এই আইনের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত শক্তভাবে কেউ দাঁড় করাইতে পারে নাই। না পারছে আমাদের আইন মন্ত্রণালয়, না পারছে ইন্টারিমের যে প্রধান উপদেষ্টা উনি, না পারছে যে আন্দোলনকারী ছাত্ররা, তাদের যে রাজনৈতিক দল তারা, এমনকি সমন্বয়করা, কেউই কিন্তু এটার সুনির্দিষ্ট ব্যাখ্যা দাঁড় করাইতে পারে নাই। তারা কথায় কথায় একটাই বলে যে বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। এখন বিপ্লবের ব্যাখ্যাটা আসলে কি সেটাও তো জানতে হবে। এটা কি আসলে বিপ্লব ছিল? কেউ বলতেছে গণ অভ্যুত্থান, কেউ বলতেছে ষড়যন্ত্র, কেউ বলতেছে যে এটা কোটা আন্দোলন। আসলে এটা কি ছিল, এই বিষয়টা এখন পর্যন্ত রহস্যে ঘেরা রয়ে গেছে। এখন শেখ হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা তো শুধু আমরা বলি না, এটা বহির্বিশ্ব বলে, এটা ভারত বলে, এটা এমনকি আন্দোলনকারীদের যে ইনফ্লুয়েন্সার, যে ফরহাদ মাজহার, যাকে রাষ্ট্রচিন্তক বলা হয়, যিনি রাষ্ট্র নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন, এমনকি আন্দোলনকালীন সময়টাতে উনি ছাত্রদেরকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলনটাকে বেগবান করছিলেন, সেই ফরহাদ মাজহারও এখন বলতেছেন যে ৭২-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। আসেন আমরা একটু শুনি, যে আমরা একটা পত্রিকার প্রতিবেদন পড়ি যে ফরহাদ মাজহার সাহেব আসলে কি বলছিলেন। এটা চ্যানেল 24-এর একটা প্রতিবেদন। এখানে ফরহাদ মাজহার সাহেব ৪ তারিখের নিউজ, যদিও এটা চ্যানেল 24-এর একটা প্রতিবেদন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আইনের দিক থেকে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ আপনারা সংবিধান বাতিল করেন নাই। শেখ হাসিনা যে প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে গেছে, আপনারা কি তাকে সরিয়েছেন? সরাননি। তাহলে কেন আপনারা বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না? টাঙ্গাইল শহরের একটা জায়গায় উনি এই বক্তব্যটা দিয়ে গেছে। পরবর্তীতে গত সপ্তাহে উনি প্রেস ক্লাবের একটা সংবাদ সম্মেলনেও একই রকমের বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই, কারণ ৭২-এর সংবিধান বলবৎ আছে এবং ৭২-এর সংবিধান যদি আমরা মানি, সেক্ষেত্রে আমাদের যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ। সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর ইউনূস সরকার অবৈধ, এটা আমাদের সংবিধান সাক্ষ্য দিচ্ছে। শেখ হাসিনার প্রণীত বিধিবিধান অনুযায়ী যেহেতু এখনো রাষ্ট্র চালিত হচ্ছে, যেহেতু ৭২-এর সংবিধান এখনো বলবৎ আছে, সেহেতু শেখ হাসিনাও এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং এইটা বিশ্বের যে কোনো রাষ্ট্র এইভাবে বিষয়টা চিন্তা করবে। আইনের কোনো ফাঁকফোকর নাই আপনাদের জন্য। আপনারা আইনগতভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনারা নিজেদের প্রণীত নীতিমালা দিয়ে, নিজেদের মন গড়া কথাবার্তা দিয়ে কিন্তু আইনকে আপনারা যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে, যেহেতু আইন অন্ধ, যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে আইনে আপনারা এটা প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না। যেহেতু
নিয়ম অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেহেতু সেই নিয়ম অনুযায়ী এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু 72-এর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে এবং ইন্টারিম বলতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ 72-এর সংবিধানে নাই, সেক্ষেত্রে জোরপূর্বক দেশের বৈধ প্রধানমন্ত্রীকে হটিয়ে ক্ষমতা দখলের দায়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তির বিধান রাখা হয়েছে, সেই শাস্তির বিধান অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান যে ইন্টারিমের যারা কর্তা ব্যক্তি, যারা এই ইন্টারিমটা চালনা করছেন পরিচালিত যাদের হাত দিয়ে, তারা কিন্তু এই আইনের অধীনেই বিচারের আওতায় চলে আসেন। তারা আইন অনুযায়ী তারা এখনো অপরাধী, তারা জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করছে এবং জোরপূর্বক দেশের একজন প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করছে। সংসদ ভাঙার কোনো ইখতিয়ার তাদের না থাকলেও তারা সেই সংসদ বিলুপ্ত করে দিচ্ছে। এই যে ধারাগুলো, এই যে বক্তব্যগুলো, এগুলা কিন্তু কেউই খণ্ডাইতে পারে নাই। গায়ের জোরে অনেক কিছু বলা যাইতে পারে, কিন্তু আইন অনুযায়ী কি আপনারা শেখ হাসিনাকে অস্বীকার করতে পারবেন? এইটা তো আপনাদের যারা এখন ইনফ্লুয়েন্সার তারাই এখন বলে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ আপনারা 72-এর সংবিধান বিলুপ্ত করতে পারেন নাই, আপনারা সংবিধান সংশোধন করতে পারেন নাই, সেই রাইটস আপনাদের নাই। সুতরাং আপনারা যে 72-এর সংবিধানের অধীনে শপথ নিয়ে সরকার চালিত করছেন, সরকার পরিচালনা করছেন, সেই 72-এর সংবিধান অনুযায়ী আপনারা অবৈধ এবং সেই 72-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি কি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে চান? বিষয়টি ঘিরে চলছে নানা গুঞ্জন। কি বললেন তিনি, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। যে সরকার উন্নয়নে অবদান রেখেছে তাদের আবারও ক্ষমতায় আসা উচিত। সেনাপ্রধানের এমন বক্তব্যকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। সেনাপ্রধানের এমন মন্তব্যকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের সমর্থকেরা, কিন্তু বিরোধী পক্ষ এবং ছাত্র জনতা মনে করছেন একজন সেনাপ্রধানের কাছ থেকে এমন রাজনৈতিক মন্তব্য কাম্য নয়। এদিকে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়ার কথা জানিয়েছে সেনা দপ্তর। অজিত দোভালের সাথে শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে, এটা খুব গুরুত্ব বহন করে, কারণ এই সময় এই ফোন আলাপটা খুবই গুরুত্ব বহন করে, কারণ খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এখন কিভাবে পাঠাবে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে, রাজপথের রাজনীতি, এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে। অনেক বিষয় আলোচনা হয়েছে, সকল কিছু তো আর মিডিয়াতে আসবে না এবং অজিত দোভাল খোলাসাভাবে অনেককেই বলবে না, কিন্তু এই যেখান থেকে আমি খবরের নিশ্চয়তা পেয়েছি বা যে তথ্যগুলো পেয়েছি, সেখানে তারা 3টা বিষয় আমাকে বলেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা আছে, এই অবস্থায় শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে পারবে, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার কর্মীরা তাকে কি বিমানবন্দরে খুব স্ট্রংলি সংবর্ধনা দিতে পারবে। এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশ আওয়ামী লীগকে চাই আবার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে, ওই বিষয় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অজিত দোভাল। কিন্তু এই বিষয়গুলো তো আর উনি খোলাসাভাবে বলবেন না কি আলোচনা করেছে। আরেকটি বিষয় আলোচনা করেছে যে বাংলাদেশের মধ্যে এখন উগ্রবাদ, জঙ্গি গোষ্ঠী যাদের আস্ফালন ঘটেছে, তাদের বিরুদ্ধে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে কি কি পদক্ষেপ নিবে এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আগামীতে যদি শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসে, বাংলাদেশের জঙ্গিবাদ বলতে কিছু থাকবে না, এটা আপনারা লিখে রাখেন। ক্লিন সুইপ করে ফেলবে, এটা 100%, যেটা এই 16 বছর পারা নেই। বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা 7 বছর 10 বছর পর ক্ষমতায় আসে, 1 বছরের মধ্যে সেটা করে দেখাবে। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের বুকে যে সব এখন কথিত কিংস পার্টি হয়েছে, তাদের নাম নিশানা থাকবে না, চিরতরে মুছে যাবে। আরো অনেক ব্যাপার এখানে আলোচনা হয়েছে। মেইন ফোকাস দেওয়া হয়েছে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পাঠানো যায়, এবং সেই প্রসেস তৈরি অলরেডি শুরু হয়ে গিয়েছে। খালেদা জিয়া আসা মানি শেখ হাসিনা ফিরে আসার ইঙ্গিত। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম, সকালে দিয়েছিলাম, যে শেখ হাসিনার ফিরে আসা, খালেদা জিয়ার ফিরে আসা, বা খালেদা জিয়ার ফিরে আসা বা শেখ হাসিনার ফিরে আসা একই সুতো গাথা। এটাই হচ্ছে মেইন থিম। কারণ খালেদা জিয়া ফিরে এসে এখন রাজনীতি স্টার্ট করা মানে আরেকটা বিরোধী শক্ত পার্টির দরকার। এখন বাংলাদেশে বিরোধী কোনো শক্ত দল নেই, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন দরকার, তাহলে শেখ হাসিনা ফিরে আসবে। কারণ নির্বাচনমুখী হতে হলে এই দুইটা দলের জমজমাট মাঠের রাজনীতি প্রতিযোগিতা শুরু হতে হবে। প্রতিযোগিতা রাজনীতি থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। প্রতিহিংসা 8 মাসে অনেক হয়েছে, এখন রাজনৈতিক প্রতিযোগিতা দরকার। সেই কারণে ইন্ডিয়া যা কিছু করার তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, এবং অজিত দোভালের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। বাংলাদেশে এই কোরবানের ঈদের পরেই দেখবেন রাজনীতি অ্যাক্টিভিটিস অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। মাঠের রাজনীতিতে দুটা দলই সক্রিয় থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর কোন দলের অস্তিত্ব থাকবে না, এটা 100%। এখন হয়তো ডক্টর ইউনূস আছে, জামাত লাফাচ্ছে, এনসিপি লাফাচ্ছে, এদের কোনো কর্মী সমর্থক খুবই কম, এদের ভোটারও কম। এরা এখন প্রশাসন নিয়ে একটু লাফালাফি করতেছে, এটা আর বেশি দিন থাকবে না, এটা লিখে রাখেন, 100% লিখে রাখেন। ইন্ডিয়া তাদের খেলা শুরু করে দিয়েছে, ভিতরে অনেক কিছু খেলা রেডি ছিল, আপনারা সেটা বুঝতে পারেন না, আমরা হয়তো বুঝতে পারি না। আমরা পাকিস্তান আর ইন্ডিয়ার ওয়ারের দিকে মনোযোগী ছিলাম, কিন্তু ইন্ডিয়া চাণক্যনীতি রাজনীতি করে, ওরা ওদের কাজ ঠিকই ভিতরে করে রেখেছে, জাস্ট ফিনিশিং দেওয়াটা বাকি আছে। বিএনপি যতটা নরম সুরে, যতটা ভালো মন্দ বলে, যত সহজে নির্বাচন আদায় করার চেষ্টা করতে চাচ্ছে,
ততটা সহজ তো নয়। এবং নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয়, রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই। এটি শুধু বিএনপি নয়, যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে কম বেশি ধারণা রাখেন তারাও বুঝে গেছেন। তাহলে তারেক রহমানের ফিরে আসাটা এই জন্য জরুরি ছিল যে তিনি সশরীরে বাংলাদেশে অবস্থান করলে, রাজপথে নামা লাগলে নেতাকর্মীদের মনোবল 1000 গুণ বেড়ে যেত। এটি আমার মনে হয়। তারেক রহমান কেন দেশে আসছেন না, কি কারণে আসছেন না, সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরেও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্যের সৃষ্টি করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার পর ডক্টর জাহিদ হোসেন, বিএনপির অন্যতম নেতা, তিনি বলেছেন তারেক রহমান ফিরে আসবেন সহসাই। এই কথাগুলো অনেক দিন ধরে শোনা হচ্ছে, এখনো বলা হচ্ছে, এবং যত বেশি বলা হবে তত বেশি মানুষের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে বিষয়টি আসলে কি। এখন বিষয় হচ্ছে যে যেদিন খালেদা জিয়া ফিরে এলেন, অর্থাৎ মঙ্গলবার, তার একদিন আগে বিএনপির জন্য আরেকটি দুঃসংবাদ এলো। সেটি কেমন? সরকার তো নির্বাচন দিবে না, দিতে চাইছে না, নানান ধরনের টালবাহানা, নানান কথাবার্তা, অজুহাত। মির্জা রুহুল কবির রিজভী তো বলেই ফেলেছেন যে সংশয়ের নাম ধরে নির্বাচনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে। তারেক রহমান যেখানে নিজে মন্তব্য করেছেন যে নির্বাচন চাওয়া যেন একটা অপরাধ, এই সরকার তেমনই প্রমাণ করার চেষ্টা করছে। তো আর তো কিছু বলার নেই যে নির্বাচন আদায় করা কতটা কঠিন হবে। দুঃসংবাদ যেটি বলছিলাম, 5 আগস্টের পর থেকে গত 9 মাসে যুক্তরাষ্ট্র একবারের জন্য ন্যূনতম নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করেনি বর্তমান সরকারের উপরে। নির্বাচন নিয়ে আলোচনা করেছে, তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে, কতক্ষণ এই সরকারকে তারা রাখতে পারবে, কি আদায়ের মাধ্যমে তারা রাখতে পারবে, এসব নিয়ে আলোচনা হয়, তাদেরও নানান ধরনের প্ল্যানিং রয়েছে। এটি মানুষ বুঝে গেছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন 9 মাস পর এসে যে কথাটি খোলামেলাভাবে বলল, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের শক্তি উপলব্ধি করছেন 10 গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি সোমবার একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছেন এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে নির্বাচনের জন্য তারা বর্তমান সরকারের উপরে চাপ দিতে চায় না, বরং সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন ততটা সময় তারা দিতে চায়, যথেষ্ট পরিমাণ সময় দিতে চায়। পাশাপাশি করিডোর ইস্যুতে বলেছেন, আরও বেশ কিছু ইস্যুতে যা মন্তব্য করেছেন সবই সরকারের পক্ষে গেছে, কারণ তাদের যা কিছু চাওয়ার, যা কিছু উদ্দেশ্য তা আদায় করে নেওয়ার এখনই মোক্ষম সময়। অতএব নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ফুরফুরে মেজাজে রয়েছেন। কিন্তু নির্বাচন তো মানুষ চায়, তাই না? এমনিতেই দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই কমছে, এটা বিএনপি নিজেও জানে। তবে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু একটু করে তো অনেক গুণ বাড়ছে। এই মুহূর্তে নির্বাচন না হলে আওয়ামী লীগের কিছু যায় আসে না, বরং আওয়ামী লীগ লাভবানই হবে। খুব ভালো করে তারা জানে যে নির্বাচন এখন হোক আর 6 মাস পর হোক, সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়তো ভোটের হিসাব নিকাশটা তাদের বাড়তে থাকবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ নিশ্চয়ই সৃষ্টি হবে না। দেখুন, এটি চরম বাস্তবতা। যারা আওয়ামী লীগের সমর্থক তারা বলবেন যে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এগুলো তারা বলতেই পারেন। কিন্তু রাজনৈতিক সমীকরণে আমারও অন্তত মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার মতন পরিবেশ এখনো পর্যন্ত তৈরি হয়নি, আরও অনেক সময় প্রয়োজন। সেদিক থেকে নির্বাচন এখন হলেও যা, নির্বাচন 6 মাস 1 বছর পর হলেও আওয়ামী লীগের জন্য একই ফল তা নয়, বরং আসন কিছুটা বাড়তে পারে। আওয়ামী লীগ রাজনীতি ঘুরে দাঁড়াবে, এটা আগেও বলেছি, এখনো বলছি। অতি অল্প সময়ের মধ্যেই তারা হয়তো শক্ত অবস্থান নিয়ে নিতে পারে, সেই সম্ভাবনা আছে। কিন্তু বিএনপির জনপ্রিয়তা যে কমছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু একটু করে বাড়ার সাথে সাথে, আর আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বাড়ছে সেটা আমরা জানি। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা ছাত্রদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, তাদের যে নানান ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সব কারণে, এবং একই সঙ্গে বিএনপির যে চাঁদাবাজি সারা দেশে চলছে, সেই সব জায়গা থেকে মানুষ সফট হয়ে উঠছে আওয়ামী লীগের প্রতি। তারেক রহমানের ফিরে আসাটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল, আমি এই কারণেই বলছি। একদিকে রাজপথে নামা, নির্বাচন আদায়ের জন্য নানান কর্মসূচিতে তার সরব উপস্থিতি, আর একদিকে এই যে বিএনপির মধ্যকার বিভিন্ন পর্যায়ে তাদের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এইগুলো অনেক কমে আসতো। তারেক বাংলাদেশ সেনাবাহিনী একটা সুশৃঙ্খলিত বাহিনী, মানে এর যেরকম সুনাম আছে দুর্নাম আছে। খরা, বন্যা, দেশ গঠনে তারা অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। আবার বন্দুক তাক করে ক্ষমতা দখল করছে, মানে এরশাদ সাহেব ক্ষমতায় আসছেন, জিয়াউর রহমান আসছেন, মানে এগুলো তাদের ইতিহাসে আছে। বিশেষ করে এরশাদের আমলে অনেক সেনা কর্তাকে ডিপুটেশনে পাঠিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে, এবং তারা কেউ তাদের দুর্নীতি করে প্রচুর টাকা কামাচ্ছে তারা। এবং এরশাদের আমলে হঠাৎ একদিন ঢাকার বনানীতে আমার পাশেই একটা অফিস করলেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এবং তাদের সাথে মোটামুটি আমার খাতির হয়ে গেল। আমি মাঝে মধ্যে আড্ডা দিতাম। এখন আমি হঠাৎ খেয়াল করলাম যে এরা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, কিন্তু এত টাকার মালিক, কারো গার্মেন্টস আছে, এবং কেউ অনেক টাকার মালিক, তাদের কথাবার্তা, গাড়ি টাড়ি বাড়ি সব আছে। তো আমি অবাক হইলাম যে এরা কয় টাকা বেতন পেত সেনা কর্মকর্তা। পরে যখন শুনলাম ডিপুটেশনে কেউ পুলিশে, কেউ এই ডিপার্টমেন্টে চলে গেছে, এবং ওইখানে প্রচুর দুর্নীতি করে অনেক টাকা বানাইছে, মানে এরশাদ সাহেব তাদেরকে সুযোগ দিচ্ছে এবং তারা হরিল লুট করছে। এখন এই যে বর্তমান সেনাবাহিনী, তাদের বিরুদ্ধেও অভিযোগ শোনা যাচ্ছে যে তারা সীমান্ত পাড়ি দিচ্ছে কোটি কোটি টাকা বিনিময়ে।
অনেক দুর্নীতিবাজ নেতা আমলা আটকা পড়েছেন, তাদেরকে কোটি কোটি টাকা নিয়ে পাচার করছে তারা ওই বিনিময়ে, টাকার বিনিময়ে। এবং এই যে নারায়ণগঞ্জের 7 খুনের যে ঘটনা, সেটার পিছনে কোটি টাকার লেনদেন ছিল। এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, সবার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে সেনাবাহিনী আপোষ করে না, মানে আশকারা দেয় না। কিন্তু এখন কি আর সেই সেনাবাহিনী আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই যে 32 নম্বর ভেঙে ফেলা হলো সেনাবাহিনীর সামনেই, পলাশির প্রান্তরে সিরাজ বাহিনীর মতো চুপ করে থাকলো তারা, কেন থাকলো? এই যে দেশে মব জাস্টিস চলছে, যখন যার ইচ্ছা ধরতেছে মারতেছে, কোমর ভাঙা পুলিশ হা করে তাকায় আছে, সেনাবাহিনীরও কোনো খবর নাই, এটা কারণটা কি? এগুলা কি আশকারা না মবকে? অথচ ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ হান্ট কিন্তু ঠিকই চলতেছে। কথা হলো, রাষ্ট্রের আইন যদি এক এক পক্ষের জন্য, এক এক মানুষের জন্য এক এক রকম হয়, তাহলে সেই রাষ্ট্রকে কখনোই আপনি গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারেন না। আপনি নোবেল একটা কেন 100টা নেন, পৃথিবীর সকল রাষ্ট্র আপনার তাবেদার হোক, কিন্তু গণতন্ত্রের কাছে আপনি কিন্তু হেরে গেলেন। এবং এইবারই আমরা প্রথম দেখলাম সেনাবাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। কথা হলো, সেনাবাহিনী যদি তার নিরপেক্ষতা হারিয়ে ফেলে, সেনাবাহিনী যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, কাউকে আশকারা দেয়, কাউকে দেয় না, তাহলে তার ইমেজ ক্ষুণ্ণ হবে, এটা আর বলার দরকার হয় না। এখন সেনাবাহিনী সবাই খারাপ কথা কিন্তু সেটাও নয়। এখন যারা তলে তলে বিভিন্ন ধরনের 2 নম্বরই করছেন, আইনের বাইরে বেরিয়ে যাচ্ছেন, মবকে সহযোগিতা করছেন, কাউকে আশকারা দিচ্ছেন, কাউকে ধরছেন না, পক্ষপাতিত্ব করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। কারণ সেনাবাহিনী কিন্তু ফেরেশতা না, তাদের মধ্যে যেরকম ভালো মানুষ আছে, তাদের মধ্যে কিন্তু 2 নম্বরীয় লোক এখন জাগতেছে, আমরা খবর পাইতেছি। সুতরাং সেনাবাহিনী যে আস্থার জায়গায় ছিল, সেটা যাতে বজায় থাকে, মানুষ যাতে বিশ্বাস করতে পারে, সেটার দিকে নজর দিবে সেনাবাহিনী। সবই আমরা করব। চিকিৎসা কোনো ঘাটতি হয়নি। আমাদের হাসপাতালের ডাক্তার, আমাদের যারা এখানে স্বাস্থ্য চিকিৎসা পরিষদ, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারা সব জায়গায় ঘুরে দেখেছেন এবং চিকিৎসাটা নিশ্চিত করে গেছেন। এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা, আর হাসপাতালে আক্রমণ, কোভিড হাসপাতাল, সেটা তো আপনারা জানেন পুড়িয়ে দিয়েছে, ডিজির অফিস, আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা, সেখানেও আঘাত হানা, এর থেকে আর জঘন্য কাজ আর কিছু হয় না। আর এতগুলি মানুষ, আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আর মনে হলো যেন মানুষের সেবা করা যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে, তারপরেও আমি সব কিছু ভুলে, সেই শোক গাথা, বাবা মা ভাই হারানোর শোক, নিজের উপর এতবার আঘাত, সব কিছু মোকাবেলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছিলাম যে মানুষ যেন ভালো থাকে। কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা, মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা, এর থেকে কষ্টের আর কিছু হয় না। আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো, যারা এই ধরনের জঘন্য কাজ করে, কোথায় কি আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে, যেটা আমি কখনো চাইনি, কখনো চাইনি। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যু মিছিল হবে, এটা আমি কখনো চাইনি। কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। সেই 71 সালের কথা মনে পড়ে, 2013-তে 3800 মানুষ, এবং মানুষকে পোড়ানো, মেরে ফেলা। আবার 14-তে সেই একই, 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরে, তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।